সকাল দর্শক, জিটিভির স্টুডিও থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সোফি নিবেদিত মনের কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেভ। প্রত্যেকটা শুক্রবার ঠিক একটি নির্দিষ্ট সময়ে আপনাদের সামনে আমরা হাজির হয়ে থাকি এবং আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা কথা বলি আপনাদের জানা অজানা কিংবা কৌতূহলবশত মনের ভেতরে জন্ম নেওয়া পিরিয়ড সংক্রান্ত নানা বিষয়গুলো নিয়ে। আজও কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে আমার পিরিয়ড কি বলে। আমরা অনেক সময় মনে করে থাকি যে আমাদের পিরিয়ড চক্রটি অস্বাভাবিক হচ্ছে কিনা, কিংবা ঠিক পরের মাসে যে সময়টিতে হবার কথা সেই সময়টি পেরিয়ে গিয়েছে, কিংবা সময়ের আগে অনেক সময় হচ্ছে এবং অস্বাভাবিকভাবে রক্তচাপ কিংবা রক্তের পরিমাণটা অনেক বেশি হয়ে গিয়েছে, কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় রক্তের যে পরিমাণ হওয়া প্রয়োজন অনেক ক্ষেত্রে 2 দিন বা 3 দিন পর্যন্ত স্থায়ী হচ্ছে, তার চাইতে বেশি হচ্ছে না। আমরা আমাদের আশেপাশে কলিগ, প্রতিবেশী কিংবা বাড়ির সদস্যদের অনেক ক্ষেত্রে প্রশ্ন করতে শঙ্কিত বোধ করি যে এটি আসলে স্বাভাবিক নাকি অস্বাভাবিক কোনো প্রক্রিয়া। এবং অনেক ক্ষেত্রে আমরা মনেও রাখতে পারি না যে আগের মাসে আমার পিরিয়ডটি ঠিক কোন দিনে হয়েছিল। একটি সঠিক পিরিয়ড ট্র্যাকিং অ্যাপের মাধ্যমে আপনি কি করে আপনার স্বাস্থ্যকে পর্যবেক্ষণ করতে পারেন, আজ কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার স্পট জাহান, যিনি সহকারী অধ্যাপক গাইনি প্রসূতি ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। দর্শক, আজকের পিরিয়ড সংক্রান্ত যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। অসংখ্য ধন্যবাদ। শুভ সকাল। শুভ সকাল। আমি খুব আনন্দিত যে অন্যান্য বারের মতো সাপ্তাহিক এই আড্ডায় অংশগ্রহণ করতে পেরে। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, যেটা কিনা প্রতিটা মেয়েরই খুব জীবনে মাসিক চক্র যেটা, সেটা নিয়ে জানা উচিত। এবং এই যে সোশ্যাল যে ট্যাবু, যে অনেকে দেখা যায় যে এই কথাগুলো বলতে বা জানতে লজ্জাবোধ করে, সেই জিনিসটা যাতে ভেঙে যায়। তো প্রথমেই যেটা আমরা আসি যে মাসিক চক্র স্বাভাবিক না অস্বাভাবিক, এই প্রশ্নটাতে আপনার কাছে আসতে চাচ্ছিলাম যে আমাদের আশেপাশে অনেক নারীরাই আমরা দেখি যে তারা ধরেই নেয় যে স্বাভাবিক মাসিক চক্র প্রত্যেকটি মাসের যে দিনটিতে হয়েছে পরবর্তীতে ঠিক 28 দিন পরে হবে এবং ঠিক 5 দিন পর্যন্ত এই মাসিকটা কন্টিনিউ থাকবে এবং যদি তার কোনোভাবে ব্যত্যয় ঘটে তবে সেটি অস্বাভাবিক। আসলে কোনটি স্বাভাবিক এবং কোনটি অস্বাভাবিক মাসিক চক্রটি জানাটা খুব বেশি জরুরি, একটু জানতে। হ্যাঁ, আসলে কারণ স্বাভাবিক যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা কখন অস্বাভাবিক বলবো সেটাও কিন্তু আসলে জানবো না। তো স্বাভাবিক মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল আমরা বুঝি সাধারণত 21 থেকে, যাদের মাসিক 21 থেকে 35 দিনের ভেতরে হবে। যদি 21 থেকে 35 দিনের ভেতরে সাইকেলটা হয়, এটাকে আমরা স্বাভাবিক মাসিক চক্র বলে থাকি। এবং এই মাসিক চক্রটা কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে সেটাকে আমরা বলি মিনিস্ট্রুয়াল পিরিয়ড। তো মিনিস্ট্রুয়াল পিরিয়ডটা ডিউরেশনটা আসলে সাধারণত 3 থেকে 8 দিন পর্যন্ত ম্যাক্সিমাম স্থায়ী হতে পারে। কারো যদি দেখা যায় যে 3 দিনের কম ফ্লো হচ্ছে বা 8 দিন পার হয়ে যাচ্ছে তাও তার ব্লিডিং কন্টিনিউ হচ্ছে, সেটাকে কিন্তু আমরা অস্বাভাবিক ধরে থাকি। আবার যেটা বললাম মিনিস্ট্রুয়াল সাইকেল 21 দিনের আগে আগেই যাদের পিরিয়ড হয়ে যাচ্ছে বা মাসে 2 বার বা 3 বার হচ্ছে, অথবা 35 দিন পার হয়ে যাচ্ছে তাও পিরিয়ড হচ্ছে না, অনেকে এসে বলছে 2 মাস 3 মাস পার হয়ে যাচ্ছে তাও পিরিয়ড হচ্ছে না, এই সবগুলোকে কিন্তু আমরা আসলে অস্বাভাবিক বলে থাকি। কিন্তু এই যে আমাদের মাথায় একটা ফিক্স ধারণা রয়েছে ঠিক 28 দিন পরপরই প্রত্যেক মাসে হবে, মানে বিষয়টা আসলে 28 দিনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটাই তো বললাম, মেনস্ট্রুয়াল সাইকেলটা যাদের 21 থেকে 35 দিনের ভেতরে হবে সেটাই কিন্তু আসলে স্বাভাবিক ধরে নিতে হবে, এতে দুশ্চিন্তার কারণ নাই। কারণ অনেকের দেখা যায় যে 28 দিন হচ্ছে, কারো 27 দিন, কারো 30 দিন, ম্যাক্সিমাম 35 ডেজ, 35 দিনের ভেতরে যদি হয়ে থাকে এবং 21 থেকে 35 এই জিনিসটা মনে রাখতে হবে। এর মাঝে হলে কিন্তু সেটা দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ এটা স্বাভাবিক বলেই আমরা ধরে নিচ্ছি। কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে মাসিক চক্রটা নির্ধারণ করবে কিভাবে, মানে পিরিয়ড শুরুর শেষ দিন থেকে উনি মাথায় চিন্তা রাখেন যে এই দিনটা থেকে হয়তো পরের মাসটা শুরু হবে, কিন্তু এই বিষয়টা একটু সচেতনতার জন্য জানতে চাই। চক্রটা আসলে শুরু হয় যেদিন থেকে মাসিকটা শুরু হচ্ছে, ফার্স্ট ডে। হ্যাঁ, মাসিকের প্রথম দিন থেকে শুরু করে পরবর্তী মাসিক শুরু হওয়ার প্রথম দিন পর্যন্ত যে ডিউরেশনটা, সেটাকে আসলে মাসিক চক্র বলা হয়ে থাকে। শেষের দিন থেকে এটা আসলে ধরা হয় না, মাসিক শুরু হওয়ার ফার্স্ট দিন থেকে ক্যালকুলেট করতে হবে এবং পরের মাসে ঠিক ওই দিনটা থেকে কত তারিখ দাঁড়াচ্ছে, কত তারিখ ডিউরেশন দাঁড়ালো। একটু জানবো যে এই যে ডিউরেশন কত দিন পর্যন্ত মাসিক হলো এবং পরের মাসে আসলে কবে আমার শুরু হতে পারে। আমরা তো অনেক কর্মজীবী নারী অনেক ব্যস্ততার মধ্যে থাকি, যারা আসলে
যারা মা ঘরে কাজ করছেন তারাও আসলে কাজের মধ্যে এত নিজেকে ব্যস্ত রাখেন, বা ইউনিভার্সিটি স্টুডেন্টরা দেখা যায় দীর্ঘ সময় ক্লাস করছে, পড়াশোনার মাঝে অনেকে ভুলে যায় কি করে তাদের মাসিকের যে চক্রটি স্বাভাবিক রয়েছে কিনা, পরের মাসে কখন হবে এটা ভুলে যায়। আমরা কিন্তু এই জিনিসটা অনেক বেশি দেখে থাকি যখন গর্ভবতী হয় একজন নারী, তিনি আগের মাসে কবে আসলে লাস্ট তার পিরিয়ড হয়েছে এটি পর্যন্ত বলতে পারে না। এই জন্য মনে রাখাটা খুব বেশি জরুরি। সহজ উপায় কি হতে পারে? আসলে এখন তো দেখা যায় যে কাগজ কলমে লিখে রাখার বা সেই আপডেটেড ইয়েটা নেই, এখন সবার হাতেই স্মার্টফোন আছে এবং স্মার্টফোনে অনেক কিন্তু পিরিয়ড ট্র্যাকিং অ্যাপস রয়েছে, যেমন ইন্টারন্যাশনালিও কিছু অ্যাপস রয়েছে যেমন ফ্লো, তারপরে হচ্ছে ক্লু, এবং বাংলাদেশেও কিছু অ্যাপস রয়েছে যেমন হচ্ছে মায়া। তো এই ধরনের অ্যাপসগুলা যদি স্মার্টফোনে আপডেট ইনস্টল করে নেওয়া যায় তাহলে যেদিন মাসিকটা শুরু হলো তার ফার্স্ট দিন ওই দিনটা মেনশন করে রাখলে আলটিমেটলি অটোমেটিক্যালি কিন্তু এটা এই অ্যাপসটা তাকে ট্র্যাক করে দেয় যে তার পরবর্তী মাসিক অ্যালার্ম দিয়ে জানিয়ে যায় যে নেক্সট তার মাসিক চক্রটা কবে শুরু হবে, এই জিনিসটা কিন্তু থাকে। এবং তার কিন্তু আলাদা করে মনে রাখার দরকার হয় না। অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে যখন পেশেন্টরা আসে আমরা জিজ্ঞেস করি যে আপনার লাস্ট মাসিক আসলে কবে হয়েছিল, সে কিন্তু মনে করতে পারে না বা বলতেও পারে না। অনেক সময় দেখা যায় যে হাজবেন্ডকেই ম্যাক্সিমাম টাইমে আস্ক করে যে আসলে তার লাস্ট মাসিকটা কবে হয়েছিল, বাট সে যদি পিরিয়ড মানে ট্র্যাকারটা যদি ইউজ করে তাহলে কিন্তু মোবাইল ডাউনলোড করে রাখে তাহলে কিন্তু দেখা যায় যে সে কিন্তু একজন গাইনোকোলজিস্টের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসলেও কিন্তু এই জিনিসটা আমাদেরকে দেখালে ইজিলি বোঝা যাচ্ছে। আসলে এই জায়গাটাতে আমি একটু দর্শকদের সহজ করে দিই, কারণ আমি নিজেও জানতাম না, আপনার মাধ্যমে জানলাম। খুব চমৎকার একটি বিষয় যে মোবাইলে আমরা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফেলি ছোট ছোট কয়েকটা অ্যাপ, সেটা হতে পারে মায়া, সেটা বাংলাদেশের অ্যাপ, এবং ইন্টারন্যাশনাল অ্যাপের কথা যদি চিন্তা করি CLU এটা নামে একটা অ্যাপ রয়েছে, এবং FLUE ফ্লু এই নামে একটা অ্যাপ রয়েছে। চাইলে যে কোনোটা তারা ডাউনলোড করে রাখতে পারেন এবং পিরিয়ড শুরু যেদিন হলো ছোট্ট একটা ট্যাপ করেই তারা মাথায় রাখতে পারে যে এই দিন আমার শুরু হলো, পরের মাসে ঠিক তাকে জানিয়ে দেবে। খুব চমৎকার কিন্তু এই পদ্ধতিটা আমাদের জন্য অনেক সহজলভ্য হয়ে গেছে, কারণ আমরা যারা কর্মজীবী রয়েছে আমরা একদমই মনে রাখা যায় না। এটা যদি ফোনে বা স্মার্টফোনে থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা আমাদেরকে আগে থেকে কিন্তু অ্যালার্ট করে দিবে। আমরা অনেক সময় দেখি যে যখন আমরা পিরিয়ড হয়েছে, যখন পিরিয়ড চলাকালীন সময়টিতে প্যাড পরিবর্তন করছি, অনেক ক্ষেত্রে প্যাডের রংটি পরিবর্তন হয়ে যায়, মাসিকের কালারে পরিবর্তন আসে, হালকা বাদামি টাইপের একটা আভা, কিংবা পিরিয়ডের প্যাডটির রঙিন থাকার কথা একদম লাল, কিন্তু দেখা যাচ্ছে বাদামি রং। আবার অনেক সময় পিরিয়ডের জমাট বাঁধা রক্ত বেরিয়ে আসছে। এই বিষয়গুলো নিয়ে অনেকে কিন্তু শঙ্কিত হয়ে যায়। খুব স্বাভাবিক যে কালার কি কারণে পরিবর্তন হয়ে গেল, ভিতরে কোনো জটিলতা হলো কিনা। আসলে পিরিয়ড চলাকালীন সময়ে পিরিয়ডের রং কি কারণে পরিবর্তন হয় একটু জানবো। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা কমন কোশ্চেন, অনেকেই আস্ক করে। দেখা যায় যে পিরিয়ড যখন শুরু হচ্ছে, যখন ফ্লোটা খুব হেভি থাকে এবং ফ্লো ভালো থাকে, তখন দেখা যায় যে ফ্রেশ বা ব্রাইট রেড কালার ব্লাডটা আসে। আর যখন দেখা যায় যে অনেক সময় এই ব্লিডিংটা যদি জরায়ুর ভেতরে বা যোনিপথে অনেক সময় থেকে জমে থাকে, সেক্ষেত্রে ব্লাডটা কিন্তু অনেক সময় অক্সিডাইজেশন হয়ে যায়। হ্যাঁ, ওই কারণে দেখা যায় কালারটা অনেক সময় ব্ল্যাক আসতে পারে। আবার পিরিয়ড শুরু হওয়ার আগে জাস্ট ফার্স্ট দিন বা এবং শেষ হওয়ার কিছুদিন আগে বা 1 থেকে 2 দিন আগে, ওই সময় কিন্তু কালারটা অনেক সময় ব্রাউন কালার হয়ে যায় যখন শেষের দিকে বা একদম ফার্স্টের দিকে। তখনও দেখা যায় যে যখন মাত্র শুরু হচ্ছে, মিনস্ট্রুয়াল ব্লাডটা আসলে কি, এটা হচ্ছে জরায়ুর ভেতরের যে লেয়ারটা, যেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলে থাকি, জরায়ুর ভেতরের লেয়ার যেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি, আস্তরণ, সেই এন্ডোমেট্রিয়ামটা শেডিং হয়, সাথে ওইটা ব্রেকডাউন হয়ে শেডিং হচ্ছে। হ্যাঁ, ওই ব্লিডিংটা অ্যাকচুয়ালি আসলে বের হয়ে আসতেছে, যেটাকে আমরা মিনস্ট্রুয়াল ব্লাড বা মাসিকের ব্লাড বলে থাকি। এবং ওই যে জমাট বাঁধা রক্তটা আসলে কি কারণে আসছে? রক্ত তো খুব স্বাভাবিক ফ্লো নিয়ে আসার কথা, কিন্তু জলাজলা হয়ে জমাট বাঁধা। আমি বলছি যে দেখা যাচ্ছে যে পিরিয়ডের সময় যখন ব্লাডটা আসতেছে, এই ব্লাডটাকে আসলে বডির একটা সিস্টেম, অ্যান্টিকোয়াগুলেন্ট এনজাইম আছে কিছু, সেই এনজাইমটার কাজই হচ্ছে আসলে ব্লাডটাকে লিকুইড বা তরল রাখা। কিন্তু যখন ব্লাডটা হেভি ফ্লো হয় তখন দেখা যায় যে এই যে অ্যান্টিকোয়াগুলেন্ট সেটা কিন্তু কার্যকারিতা করার আগেই ব্লাডটা অটোমেটিক্যালি ক্লট হয়ে বা জমে যাচ্ছে। তরল করার মধ্যে বেশি ফ্লো থাকার কারণে তরল করার জন্য সময় না পেয়ে এটা আলটিমেটলি জমে যাচ্ছে।
তো দেখা যায় যে ছোট ছোট চাকা বা ক্লট এটা কিন্তু পিরিয়ডের সময় স্বাভাবিক আসতে পারে, যেটা দেখা যায় যে আমরা সাইজ যদি হিসাব করি 2 সেন্টিমিটারের কম যেই সাইজগুলো ছোট ছোট ক্লট এটা স্বাভাবিক আসতে পারে। এবং এটা নিয়ে অনেকে দেখা যায় যে দুশ্চিন্তা করে যে আমার ক্লট যাচ্ছে, বাট ছোট ক্লট এটাকে আমরা স্বাভাবিক হিসেবেই ধরে থাকি। কিন্তু অনেকের ক্ষেত্রে যদি মাথা ঘোরায়, তীব্র মাথা ঘোরাচ্ছে, ক্লান্তি অনুভব করছে, বসে থেকে উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছে, এগুলো কি স্বাভাবিক কোনো প্রক্রিয়া নাকি এই ক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি? না, এটা অবশ্যই তাকে জানতে হবে যে আসলে কখন ফ্লোটা হেভি হচ্ছে বা হেভি মিনস্ট্রুয়াল ফ্লো আমরা কখন বলবো, কখন তার ব্লিডিংটা বেশি হচ্ছে, এটা জানাটা খুবই জরুরি। দেখা যায় যে কারো ব্লিডিং যদি দেখা যায় 7 দিন বা 8 দিনের বেশি থাকছে, সাথে তার ঘন্টায় প্রতি 1 থেকে 2 ঘন্টা পর পর তার প্যাড চেঞ্জ করতে হচ্ছে, এবং তার দেখা যাচ্ছে যে লিকেজ হচ্ছে, ব্লিডিংটা এত হেভি হচ্ছে যে লিকেজ হচ্ছে, প্যাড পরার পরেও কিন্তু লিকেজ হয়ে যাচ্ছে অনেকের, এবং দেখা যায় যে তার 1 থেকে 2 ঘন্টা পর পর প্যাড চেঞ্জ করতে হচ্ছে, সাথে ক্লটেড ব্লাড যায়, এবং এই ক্লটেড ব্লাডগুলো দেখা যায় সাইজগুলোও বেশ বড় যায়। অনেকে বলে যে আমার অনেক বড় বড় ক্লট যাচ্ছে, চাকা যাচ্ছে। দেখা যায় যেটা বললাম যে ছোট ক্লট 2 সেন্টিমিটারের থেকে ছোট যেগুলো, সেগুলো কিন্তু স্বাভাবিক যেতে পারে, বাট যখন সাইজটা বড় হয়ে যায় সেটা কিন্তু আমরা হেভি মিনস্ট্রুয়াল ফ্লো বলে থাকি। এবং এই সমস্যা হওয়ার কারণে অনেক রোগী এসে বলে, অনেকে বুঝতেও পারে না, যে তার বলে যে খুব দুর্বল লাগছে, মাথা ঘোরাচ্ছে, এগুলো আসলে রক্ত শূন্যতার কারণ। এই যে হেভি ফ্লোটা হচ্ছে, হেভি ফ্লোটা হওয়ার কারণে কিন্তু আলটিমেটলি তার প্রতি মাসে যদি এরকম হেভি ফ্লো হয়, আলটিমেটলি সে কিন্তু রক্ত শূন্যতা হয়ে যাচ্ছে তার বডিতে, অ্যানিমিয়া ডেভেলপ করছে, এবং এই অ্যানিমিয়ার কারণেই কিন্তু তার অন্যান্য যে সিমটম, যেমন মাথা ঘোরানো বা খুব দুর্বল লাগা, অনেক সময় অনেকে শ্বাসকষ্ট হচ্ছে, এই সিমটমগুলো হচ্ছে। এরকম যদি কারো সিমটম থাকে তাহলে তো অবশ্যই তাকে গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হবে যে কি কারণে তার হেভি ফ্লোটা হচ্ছে। নিঃসন্দেহে আমরা আরো জানবো এই হেভি ফ্লোটা আসলে কখন ক্ষতির কারণ, কখন স্বাভাবিক। একজন দর্শক অপেক্ষায় রয়েছে। কে আছেন দর্শক? আপনি নাম বলে প্রশ্ন করুন। হ্যালো দর্শক, নাম হচ্ছে লামহা। জি জি জি, বলুন কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার মেয়ের বয়স 13 চলতেছে। জি, কি সমস্যা তো হচ্ছে? তার এখনো পিরিয়ড হয়নি। 13 বছর, ওজন কত একটু জানাবেন? ওজন 48 কেজি। 48 কেজি, 13 বছর। এমন কি কোনো পরিবর্তন দেখছেন যে মুখে অস্বাভাবিক লোম হচ্ছে, বা যতটুকু স্বাভাবিক লোম থাকার কথা একজন নারীর, তার চাইতে একটু বেশি ডেভেলপ করছে? না, মুখে কোনো সমস্যা নাই, ব্রণ ট্রণ কিছু নেই। আচ্ছা, কোনো প্রশ্ন রয়েছে কিনা? আচ্ছা, দেখা যাচ্ছে যে অলরেডি 13 বছর হয়ে 13 বছর হয়ে গেছে, কিন্তু ওর কি অন্যান্য যে চেঞ্জেস গুলা, যেমন বগল বা মাসিক সেকেন্ডারি এরিয়া, সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স যেগুলো ডেভেলপ করার কথা একজন নারীর, সেগুলো কি করছে যেমন কিনা? ব্রেস্ট ডেভেলপমেন্ট ঠিক আছে কিনা, বা ঠিক আছে, ঠিক আছে না, যদি ব্রেস্ট ডেভেলপমেন্ট ঠিক আছে। যে আপনি সাথেই থাকুন, আপনার এই সমস্যাটা নিয়ে আমরা কথা বলছি। আপনার সন্তানের জন্য অনেক শুভকামনা। হ্যাঁ, যেটা দর্শক বলছিলেন, আসলে সব মাই এটা নিয়ে আসলে চিন্তিত থাকে তার সঠিক সময়ে আসলে মাসিকটা হচ্ছে কিনা, যেটাকে ফার্স্ট মাসিককে যেটা আমরা মেনার্কি বলে থাকি। তো দেখা যায় এটা আমরা সাধারণত বলে থাকি যে 9 থেকে 14 বছরের ভেতরেই অ্যাকচুয়ালি হয়ে থাকে। এখন কারো যদি 9 বছরের আগেও শুরু হয়ে যায় সেটাকে আমরা আর্লি মেনার্কি বলে থাকি, এবং কারো 14 বছর পার হয়ে যাচ্ছে তাও হচ্ছে না, ডিলেট পিউবার্টি আমরা বলে থাকি। এই যে পিউবার্টির এজটা, এটা আসলে অনেক সময় ডিপেন্ড করে, দেখা যায় বডি স্ট্রাকচার, কারো 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 কেউ কেউ দেখা যায় খুব আন্ডারওয়েট, আবার কারো ওয়েটটা খুব বেশি, ওভারওয়েট, আবার ফ্যামিলিয়াল কিছু ইনহেরিটেন্সও আছে, দেখা যায় মার বা দাদি নানি তাদেরও লেট করে হয়েছে, এই ক্ষেত্রে একটা ফ্যামিলিয়াল ইনহেরিটেন্সও আছে। তো এই ক্ষেত্রে আমরা বলি যদি আদার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স যেমন ব্রেস্ট ডেভেলপমেন্ট, হাইট, তারপর তার হেয়ার ডেভেলপমেন্ট, এগুলো যদি ভালো থাকে তাহলে আরও কিছুদিন ওয়েট করতে বলি, এবং সাথে কিছু টিপস দেই যে এক্সারসাইজ করার জন্য। এখন তো দেখা যায় যে কিশোরী বয়সে বাচ্চারা একেবারেই অ্যাক্টিভিটিস করে না, সবসময় স্ক্রিনের ভেতরে থাকে, সো তাকে বলা হয় যে ওর ওয়েটটা যেটা বললো একটু ওভারওয়েট ওর জন্য 13 বছরের ক্ষেত্রে, সেক্ষেত্রে এক্সারসাইজ 48টা 13 বছরের বাচ্চার তুলনায় একটু হেভি হয়ে যায়। তো এই ক্ষেত্রে তাকে এক্সারসাইজ, অ্যাক্টিভিটিস এবং জাঙ্ক ফুড অ্যাভয়েড করার জন্য বলবো, যে ফাস্ট ফুড, তারপরে সফট ড্রিঙ্কস যেগুলো বাচ্চারা খুব বেশি খাচ্ছে, মানে ডায়েটারি মডিফিকেশনটার কথা বলবো, এই ধরনের অ্যাক্টিভিটি, এবং ওয়েটটা আর একটু কমিয়ে নিয়ে আসতে বলবো। এরপরেও যদি দেখা যায় যে 14 ইয়ার্স পর্যন্ত ওয়েট করতে পারে, তারপরে পিরিয়ড না হলে তাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ নিতে হবে, কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা দেখতে হবে,
আমাদের সহায়তা নিতে হবে। নিশ্চয়ই, অবশ্যই এই জায়গাটাতে মাঠটাকে এই মুহূর্তে সংকেত হওয়ার চাইতে বাচ্চাটাকে একটু এক্সারসাইজ হ্যাঁ, করানো, বাচ্চাটাকে অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। আরো একজন দর্শক সংযোগে কে আছেন? দর্শক, আপনার নাম বলেই প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি আপনাকে, বলুন কি সমস্যা। আমি পাবনা থেকে বলছি, আমার মেয়ের জন্য একটু কথা বলতে চাই। জি জি বলুন, আমরা শুনছি। আমার মেয়ের বয়স 14 বছর চলছে। হুম। প্রথম পিরিয়ড হয়েছিল মানে হওয়ার পরে 2 মাস পর হয়েছে একবার, কিন্তু এরপরে আর এই পিরিয়ড হচ্ছে না। আচ্ছা, কতদিন ধরে পিরিয়ড বন্ধ রয়েছে? এই প্রায় 4 মাস। 4 মাস, আচ্ছা। 4 মাস বন্ধ রয়েছে, দুবার হয়েছে, তাই তো? জি জি জি, এটা নিয়ে শঙ্কিত হবার কারণ রয়েছে কিনা জানাবে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক। আপনি আমাদের সাথেই থাকুন, তবে আমাদের সময় আছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, সোফি নিবেদিত মনের কথা অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি সোফি নিবেদিত মনের কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে একজন দর্শক ফোন দিয়েছিল, তার সন্তানের 14 বছর বয়স, খানিকটা সমস্যা অনুভব করছেন। আমরা জানবো বিস্তারিত। আরেকজন দর্শক পুরো সময় জুড়ে আমাদের সাথে অপেক্ষায়। কে আছেন দর্শক? আপনার নাম বলেই প্রশ্ন করুন। দর্শক নিশ্চয়ই শুনছেন আমাদের? জি জি বলুন, কি সমস্যা? ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, বলুন কি সমস্যা। ম্যাডাম, আমার তো একটা সমস্যা আপনার কথাটা আমরা শুনতে পারবো, কিন্তু আপনার টেলিভিশনের ভলিউমটি একদম মিউট করে ফেলতে হবে। টেলিভিশনটা বন্ধ করে ফেলুন, আমরা শুনছি। বন্ধ তো করা আছে। একদম মিউট করে ফেলতে হবে ভলিউমটি। আপনার প্রশ্নটি করুন, আমরা শুনছি আপনাকে। আমার এরকম বাচ্চা হচ্ছে 19 মাস চলে গেছে, কিন্তু এখন আমার সঠিকভাবে নিউজ করে না। 19 মাস হয়েছে, তাই তো? মানে 3 মাস পর হয় হালকা। 3 মাস আগে হয়েছিল একবার, হ্যাঁ, একবার হবার পরে বন্ধ হয়ে আছে, তাই তো? জি বাচ্চাটা কি ব্রেস্ট ফিড করছে আপনার? না, ব্রেস্ট ফিডিং বন্ধ করে দিয়েছে? বুকের দুধ খায় কি না মা, এই প্রশ্নটি রাখছে। হ্যাঁ, জি, জি, বুকের দুধ খাচ্ছে। আচ্ছা, যে আপনি সাথেই থাকুন, আমরা আলোচনা করছি এটা স্বাভাবিক কিনা। আপনি আমাদের সাথেই থাকুন, আপনার জন্য শুভকামনা। যেমনটি বলছিলাম যে বিরতির আগে যদি প্রশ্নটি নিয়েছিলাম আমরা, 14 বছর বয়স, একবার পিরিয়ড হয়েছে এবং পিরিয়ড হওয়ার পরে প্রায় 4 মাস বন্ধ রয়েছে। এটা কি কোনো অস্বাভাবিক কিংবা স্বাভাবিক কিনা? আচ্ছা, নর্মালি দেখা যায় যে যখন ফার্স্ট পিরিয়ড হয়, যেটাকে আমরা মেনার্কি বলে থাকি, ফার্স্ট পিরিয়ডের পরে অ্যাকচুয়ালি কিশোরী যে মেয়েটার, ওর কিন্তু যে হরমোনাল এক্সিস থাকে, হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং ওভারিয়ান এক্সিস, এটা কিন্তু অপরিপক্ক থাকে। তো একটা মেয়ের দেখা যায় যে পিরিয়ড শুরুর পর অ্যাটলিস্ট 2 বছর লাগে সেটা ম্যাচিওর বা পরিপক্ক হতে। সো এই সময় ফার্স্ট পিরিয়ড শুরু হওয়ার পরে অনেকেই কিন্তু এই সমস্যায় ভুগে থাকে যে অনিয়মিত মাসিক। কারো কারো দেখা যায় মাসে 2 বার হচ্ছে, কারো কারো দেখা যায় পিরিয়ড বন্ধ থাকছে, যেমনটি এই আগে দর্শক বললেন যে 4 মাস বন্ধ আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা একটা স্বাভাবিকই কারণ আসলে, কিন্তু তারপরেও যেটা দেখতে হবে যে তার মেয়ের ওজনটা কেমন বেড়ে যাচ্ছে কিনা, অন্যান্য যে সিমটমগুলো আছে। যখন আমরা এখন খুব দেখতে পাচ্ছি যে কিশোরী বয়স থেকেই অ্যাক্টিভিটিস না করার কারণে, জাঙ্ক ফুড বেশি খাওয়ার কারণে দেখা যায় অনেক বেশি বাচ্চারা স্থূলতায় ভুগছে বা ওবেস হচ্ছে। তো এই ওজন বেড়ে যাওয়াটাও কিন্তু অনিয়মিত মাসিকের একটা বড় কারণ হিসেবে ধরা হয়। এবং অনেক ক্ষেত্রে মিনারকি যখন শুরু হয়, প্রথম একবার হলো, 2 বার হলো, 3 মাস 4 মাস বন্ধ থাকে, এটাকে নিয়ে অনেক মারা শঙ্কিত থাকে। আদৌ শঙ্কিত হবার কোনো কারণ রয়েছে কিনা? এটা নিয়ে শঙ্কিত হবার ওরকম কারণ নেই। যেটা আমি বললাম যে অনেকেই কিন্তু এটা যেহেতু ইম্যাচিউর থাকছে এই হরমোনাল এক্সিসটা, এই জন্য এটা নিয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই। কিন্তু তাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে
যে দেখা যাচ্ছে যে টানা এরকম অনেকের 6 মাস বন্ধ থাকছে, সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি জ্বরের ভেতরে যে লেয়ার এন্ডোমেট্রিয়াম এটা কিন্তু অনেকটা পুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। এক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে, অন্যান্য হরমোনাল কোনো অসুবিধা আছে কিনা। যেহেতু অলরেডি ওনার 4 মাস বা 3 মাস হয়ে পেরিয়ে গেছে, হ্যাঁ, অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ দেখানোটা নিতে উচিত। হবে। এমন কোনো মেডিসিন নিশ্চয়ই রয়েছে যেটির মাধ্যমে আসলে স্বাভাবিক প্রক্রিয়া যেতে পারে। মেডিসিন রয়েছে, বাট এর আগে দেখতে হবে আদার কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে একদমই, কিনা। যেমন একদমই। অনেকের দেখা যায় থাইরয়েড অ্যাবনর্মালিটি থাকছে, প্রোল্যাকটিন হরমোনের সমস্যার কারণে হতে পারে। আবার দেখা যাচ্ছে যে জরায়ুতে অন্যান্য সমস্যা থাকছে কিনা। ইউজুয়ালি এই সময় যেটা হয় এটা একটু মাইল্ড হরমোনাল ইমব্যালেন্সের কারণেই হতে পারে। রেগুলার লাইফস্টাইল মডিফিকেশন, ওয়েট কমানো এবং খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে কিন্তু আসলে এটার সমাধান সম্ভব। পরে যে দর্শকটা ফোন দিয়েছিল এই প্রশ্নটার উত্তর দেব যে হ্যাঁ। 19 মাস বয়স, সন্তানের সর্বশেষ সন্তান ব্রেস্ট ফিড করছে, কিন্তু ওনার বাচ্চা হওয়ার পরে একবার মাত্র পিরিয়ড হচ্ছিল, তাও 3 মাস আগে। এখন পর্যন্ত পিরিয়ড হচ্ছে না, এটা কি জটিলতা কিনা? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই ডেলিভারির পরে মায়েদের থাকে আসলে দেখা যায় যে ডেলিভারির পরে যখন বাচ্চা ব্রেস্ট ফিডিং করে এই সময়টা অনেকেই আমরা এটাকে ল্যাকটেশনাল অ্যামিনুরিয়া বলে থাকি। এই সময়ে যেহেতু হাইপোথ্যালামাস বা হরমোনাল এক্সিসটা একটু পরিবর্তন হয়, এ কারণে পিরিয়ডটা অনেকেরই অফ থাকে। দেখা যায় অনেকের 1 বছর 1.5 বছর পর্যন্ত অফ থাকতে পারে, কিন্তু এই পিরিয়ড অফ থাকা মানে কিন্তু তার ওভুলেশন প্রক্রিয়াটা বন্ধ হয়ে থাকা না। অনেকের পিরিয়ড অফ হওয়া অবস্থাও কিন্তু কনসিভ হয়ে যাচ্ছে আবার। এই জন্যই তাকে সতর্ক থাকতে হবে। সে যদি তার পিরিয়ড অফ থাকে অবশ্যই প্রেগনেন্সি টেস্ট করে আগে নিতে হবে যে কনসিভ হয়েছে কিনা। যদি কনসিভ না হয় তাহলে আমরা অন্যান্য কিছু হরমোনাল টেস্টও করে থাকি, তার আদার কোনো সমস্যা আছে কিনা। এবং যদি সমস্যাগুলো না থাকে আমরা ইউজুয়ালি দেখা যায় যে তাকে যেহেতু 3 মাসের পর একেবারেই বন্ধ আছে, পিরিয়ড হওয়ার জন্য আমরা কিছু মেডিসিন দিয়ে থাকি। পিরিয়ড হয়ে গেলে এরপরে আমরা তাকে সাজেস্ট করি যে আপনি পিল খান, কারণ দেখা যায় যে এর মধ্যেও কিন্তু সে কনসিভ হয়ে যেতে পারে। তার পিরিয়ড অফ থাকা মানে এই না যে সে কনসিভ হবে না। তো এটা খুব ইম্পর্টেন্ট এবং তাকে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। নিশ্চয়ই। আমরা একটু প্রাসঙ্গিক বিষয়ে ফিরে আসি। দর্শকদের ফোনে আমরা তো উত্তরগুলো মোটামুটি দেবার চেষ্টা করছি, এবং এর বাইরেও অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের প্রতি যেন আস্থা রাখে প্রত্যেকটি রোগী কিংবা দর্শক। একটু একটা বিষয়ে আসি। জাপানের একটা গবেষণা বলছে যে 60% ক্ষেত্রে আগের যে পিরিয়ডের চক্র, সেখানে যে রক্তের পরিমাণ, এই রক্তের পরিমাণে 20% নারীর পরিবর্তন আসে। এবং আমাদের বাংলাদেশে অনেক নারীরা অভিযোগ করেন বা একটু শঙ্কিতই থাকেন, আমরা বলা যেতে পারে যে আমার আগের মাসে পিরিয়ডে যে পরিমাণ ফ্লো ছিল এই মাসে কিছুটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের কারণে আমার শরীরের কি কোনো ভারসাম্য পরিবর্তন হয়ে গেল? এই শঙ্কিত হবার মতো কারণটি আসলে কতটুকু এবং এটা কি স্বাভাবিক প্রক্রিয়া কিনা? এক্স্যাক্টলি, এটা খুব একটা ভালো কোশ্চেন, কারণ অনেকেই এটা ফেস করে আসছে। দেখা যায় যে এই গবেষণায় যেটা দেখা গিয়েছে এটা কিন্তু এক্স্যাক্টলি একদম সঠিক। কারণ এই যে মাসিকের যে পিরিয়ডের ব্লিডিং প্যাটার্নটা এটা কিন্তু চেঞ্জ হয়। অনেকটা কারণ আছে এটার মধ্যে, যেমন অনেকে স্ট্রেসফুল কন্ডিশনে যদি থাকে এবং দেখা যায় কারো এটা কিন্তু যেহেতু পিরিয়ড হওয়াটা এটা পুরোপুরি একটা পুরো হরমোনাল ব্যালেন্সের বিষয়। হাইপোথ্যালামাস, পিটুইটারি, ওভারিয়ান এক্সিস এখানে কাজ করছে। সো কিছু কিছু কারণ যেমন স্ট্রেসফুল কন্ডিশন, কারো এক্সাম, কারো কেউ খুব ওভার স্ট্রেস আছে, তখন কিন্তু তার এই দেখা যায় পিরিয়ডের ফ্লোটা ভ্যারিয়েশন হতে পারে। আবার কেউ কোথাও ট্রাভেল করতে যাচ্ছে, সেক্ষেত্রেও তার দেখা যায় যে এই যে সাইকোলজিক্যাল যে ব্যাপারটা সেটার কারণেও কিন্তু দেখা যায় আগের মাসে পিরিয়ডটা ভালো হয়েছে, বাট এই মাসে দেখা যায় ফ্লোটা একটু কম হচ্ছে। বাট এটা কিন্তু খুবই কোয়াইট নর্মাল, স্বাভাবিক। এটা নিয়ে দুশ্চিন্তা হওয়ার আসলে কিছুই নেই। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক আসলে অস্বাভাবিক ব্লিডিং হচ্ছে, মানে রক্তের যে প্রবাহটা সেটার গতিবেগ স্বাভাবিকের চাইতে অনেক বেশি। 1 মাসে এত বেশি হলো যে এই অস্বাভাবিক গতিবেগটা নিয়ে অনেকে কিন্তু আতঙ্কিত থাকেন। মানে এটা আসলে কতটুকু অস্বাভাবিক হচ্ছে, আদৌ অস্বাভাবিক হচ্ছে কিনা, কি করে বুঝবেন? হ্যাঁ, ওইটা যেটা নিয়ে আর একটু আগেও আলোচনা করা হলো যে অস্বাভাবিক বলতে আমরা কি বুঝি, যে যখন দেখা যাচ্ছে যে কারো মিনস্ট্রুয়াল পিরিয়ডটা 8 দিন পার হয়ে যাচ্ছে তারপরেও কন্টিনিউ হচ্ছে, চাকা চাকা ব্লাড যাচ্ছে, লিকেজ হচ্ছে, ঘন্টায় 1 থেকে 2 ঘন্টায় প্যাড চেঞ্জ করতে হচ্ছে, এবং দেখা যায় যে পার ডে তাকে 7 থেকে 8টা প্যাড চেঞ্জ করতে হচ্ছে। তো এবং সাথে অন্যান্য সিমটম থাকে, দুর্বল লাগা, মাথা ঘোরানো, এই সমস্যাগুলো থাকলে আসলে আমরা তখন বলি যে মানে সময় ক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। এই হ্যাবিলিকেসের দিনগুলোতে অনেক ক্ষেত্রে তো হ্যাবিলিকেস অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, যেটা কোনো জটিলতা না, স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু দীর্ঘ সময় সুরক্ষিত রাখবার জন্য
সোফিতে রয়েছে 6 গুণ অতিরিক্ত শোষণ ক্ষমতা সম্পন্ন স্যানিটারি প্যাড, যেটা আসলে দীর্ঘ সময়ে লিকেজ ফ্রি ভাবে একজন নারীকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখতে পারে। একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, যে আমরা তো অনেক সময় দেখি যে এই যে অতিরিক্ত রক্তক্ষরণ, অস্বাভাবিকভাবে রক্ত যে বেরিয়ে আসছে, এই বিষয়গুলো নিয়ে অনেকে সঠিকভাবে চিকিৎসকের কাছে যাচ্ছে না। চিকিৎসকের কাছে না গেলে আসলে জটিলতার মাত্রা কতটা তীব্র হতে পারে, একদম ছোট করে জানবো। হ্যাঁ, অবশ্যই, কারণ যাদের হেভি ফ্লো হচ্ছে, প্রতি মাসে ব্লাড লস হচ্ছে, এই লসের সাথে সাথে তার কিন্তু শরীরে রক্ত শূন্যতা হচ্ছে। হ্যাঁ, অ্যানিমিয়া যাতে না হয়, যেটাকে আমরা অ্যানিমিয়া বলে থাকি। এখন এভরি মান্থেই তার যখন হেভি ফ্লো হচ্ছে, তার বডিতে কিন্তু হিমোগ্লোবিন তৈরির প্রক্রিয়াটাও ঠিকমতো হতে পারছে না, তখন রক্ত শূন্যতা হচ্ছে। এবং এই হেভি ফ্লোর কিন্তু অন্যান্য কারণও রয়েছে, যেমন কারণগুলোকে ফাইন্ড আউট করবে নিশ্চয়ই। একটা ছোট্ট প্রশ্ন রাখি, পিরিয়ড চলাকালীন সময় মধ্যবর্তী, মানে পিরিয়ডের সঠিক টাইম নয়, মানে মধ্যবর্তী সময়টা তো অনেকে দেখা যায় হালকা হালকা স্পটিং হচ্ছে, মানে সামান্য পরিমাণে ব্লিডিং, এটা সহবাসের পরে অনেকের হয়, অনেকের স্বাভাবিক প্রক্রিয়ার একটি অংশ হয়ে গিয়েছে। এটা কি আসলে আতঙ্কিত হবার কোনো কারণ কিনা? হ্যাঁ, এটা যেটা মধ্যবর্তী মাসিকের, একটা মাসিক থেকে আরেকটা মাসিকের মধ্যবর্তী সময়ে হয়, যেমন আমরা যেটা বলি ওভুলেশনের পরে অনেকের স্পটিং হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু যেটা আরেকটা আপনি বললেন যে সহবাসের পরে যদি ব্লিডিং কেউ দেখে, এটা কিন্তু স্বাভাবিক না, কারণ পোস্ট কয়টাল ব্লিডিংয়ের অন্যান্য অনেক কারণ রয়েছে এবং এটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। তখন আমরা দেখি যে সার্ভাইকাল বা জরায়ুর মুখের কোনো প্যাথোলজি আছে কিনা, যেমন অনেক সময় দেখা যায় জরায়ুর মুখে পলিপ থাকে, বা জরায়ুর মুখের ইভেন ক্যান্সারের পূর্ব লক্ষণও কিন্তু এটা, যে সহবাসের পরে রক্ত যাওয়া। তো এটা অবশ্যই হেলাফেলা করা যাবে না, চেক আপে আসতে হবে। নিশ্চয়ই এই জায়গাটাতে অবশ্যই চেক আপ করা, চিকিৎসকের কাছে যাওয়া, গাইনোকোলজিস্টদের প্রতি আস্থা রাখা একদমই বিকল্প কিছু নেই। একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি। যে সমস্ত নারীরা আসলে পিরিয়ড চলাকালীন সময় অস্বস্তিতে ভোগে, অবশ্যই এই জায়গাটিতে আমরা বলতে চাই, যেহেতু গরম, বাইরে তীব্র চিটচিট অনুভূতি হয়, এই জায়গাটিতে 99.9% অ্যান্টিব্যাকটেরিয়াল সুরক্ষা নিয়ে সোফি নিয়ে এসেছে একটি স্যানিটারি প্যাড, যেটিতে রয়েছে 3 গুণ প্রাকৃতিক সুবাস। সেটিতে চুলকানি কিংবা র্যাশ হবার কোনো আসলে বিষয়ই নেই, এবং সেই সাথে এই সুবাসের কারণে পিরিয়ডে যে বাজে দুর্গন্ধ, সেটি থেকে আমাদেরকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে পারে। একদম আলোচনার শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে প্রত্যেকটি দর্শককে উপকৃত করবার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। তবে আরেকটা বিষয় যেটা আমি একেবারে লাস্টে জানিয়ে রাখতে চাই, যে এই যে সোফি যেই প্যাড, স্যানিটারি প্যাডটা নিয়ে এসেছে, সেটা কিন্তু অবশ্যই খুব ইম্পর্টেন্ট এবং সবার জন্য খুব মানে সেফ। তবে দর্শকদের যেটা মনে রাখতে হবে যে একটা স্যানিটারি প্যাড কখনোই 4 থেকে 5 ঘন্টার বেশি রাখা উচিত না, কারণ লং টাইম যদি স্যানিটারি প্যাড কেউ পরে থাকে, এটা কিন্তু জরায়ু মানে ভ্যাজিনাল ইনফেকশনের একটা বড় কারণ। নিঃসন্দেহে আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। চলে যাওয়ার আগে সোফি মনের কথা চ্যালেঞ্জ ছোট করে জানিয়ে রাখতে চাই। আপনার পিরিয়ডটি কোন মাসে হচ্ছে, কখন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে যেমন আমরা আসলে আতঙ্কিত থাকি, অবশ্যই পিরিয়ড ট্র্যাকিং অ্যাপ, যে অ্যাপগুলোর কথা আমরা বলছিলাম, ক্লু কিংবা মায়া, এই অ্যাপগুলো আপনার ফোনে, অ্যান্ড্রয়েড ফোনটিতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে ফেলতে পারেন, এবং সেখানে গিয়ে আপনার পিরিয়ডটি কবে শুরু হচ্ছে, সময়সীমা কতটুকু এবং কতটুকু ফ্লো নিয়ে হচ্ছে এবং কত দিন পর্যন্ত থাকছে, সেটা খুব সহজে আপনি ট্যাপ করতে পারেন। সঠিকভাবে যত দ্রুত আপনি এই বিষয়গুলোকে আপনার ফোনে ট্যাপ করে রাখবেন, এই অ্যাপের মাধ্যমে আপনার জীবনে গতিবিধি ততটুকু নিয়ন্ত্রণে থাকবে, এবং আপনি সুস্থ, স্বাভাবিক এবং আত্মবিশ্বাস নিয়ে চলার মতো একটি স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জিটিভির সাথেই থাকুন।